আমরা এখন আছি উত্তরাখণ্ডে, চলেছি হরিদ্বার থেকে উখিমঠের উদ্দেশ্যে। আমরা উখিমঠ, চোপতা ভ্যালি, তুঙ্গানাথ এবং বদ্রীনাথ দর্শন করব। এখন আছি দেবপ্রয়াগে, ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল। অলকানন্দার মাঝে ধারীদেবী মন্দির। সামনের পথ যাওয়ার আগে এই মন্দিরটা অবশ্যই একবার দর্শন করা উচিত। চলে এসেছি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে। অসাধারণ এই মন্দিরটি, দেখুন চোপতা ভ্যালির অসাধারণ ভিউ। এখন হেঁটে চলেছি তুঙ্গানাথের পথে। পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিব মন্দির দর্শন আজকে আমরা করব। দেখলেন আমাদের এই টোটাল ট্যুরের বিশেষ কিছু মুহূর্ত। আশা করি ভালো লেগেছে, তবে এই পুরো ভিডিওটা দেখলে আরও ভালো লাগবে। কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরা যদি প্ল্যান করে এই সকল জায়গাগুলি যেতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে ভালো করে দেখুন। এই ট্যুরের টোটাল ট্যুর আইটেনারি এবং যে সকল জায়গাগুলি ঘুরবেন সেখানকার নানা তথ্য, বিভিন্ন সুবিধা অসুবিধা আর সমস্ত কিছু তো থাকছেই, তার সাথে প্রতিটা জায়গার হোটেল ইনফরমেশান, গাড়ি এবং কেমন খরচ হতে পারে সেইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। না, অতিরঞ্জিত কোনো ইনফরমেশান এখানে দেব না, একদম পারফেক্ট, যেখানে যেমন খরচ হয়েছিল, যেখানে যে সুবিধা যে অসুবিধা হয়েছিল সঠিকভাবে তুলে ধরবো। আর নিজেরা যদি প্ল্যান করে যান তো অবশ্যই এইগুলো খুব কাজে লাগবে। ভিডিওটা দেখলে নিজেরা প্ল্যান করতে ভীষণভাবে সুবিধা হবে। আমাদের এই ভ্রমণের শুরুটা তাহলে হরিদ্বার থেকেই হোক, আর আমরা এখন হরিদ্বারই আছি। এখন বাজছে সকাল 8:30। আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়ির কাছে চলে এসেছি। দেখুন গাড়ির লাগেজপত্র বাঁধা হচ্ছে। আমরা মোট 9 জন আছি, আর তার জন্য একটা সুইফট ডিজায়ার আর একটা আর্টিকা ভাড়া করেছি। ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরা যেতে চাইলে এই গাড়ি বুক করার ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ গাড়িটা অবশ্যই ঠিকঠাক হতে হবে। আর গাড়ি কিভাবে বুক করলাম, গাড়ির ভাড়া কি, সেই নিয়ে আমি আরও ডিটেল পরে বলে দিচ্ছি। আমাদের গাড়ি এইমাত্র স্টার্ট করলো। এখন প্রায় 9টা বেজে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন সকাল 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে। হরিদ্বার থেকে উখিমঠ দূরত্ব 200 কিলোমিটার। আমরা বিকালের মধ্যেই পৌঁছে যাব এরকম আশা করছি। আমরা এখন ঋষিকেশ পেরিয়ে মেন পাহাড়ি রাস্তায় পৌঁছে গেছি। তবে হরিদ্বার থেকে ঋষিকেশ পেরিয়ে আসতে আমাদের প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগে গেল। রাস্তায় প্রচণ্ড জ্যাম। হরিদ্বার থেকে 7টার মধ্যে বেরিয়ে গেলে এই সমস্যাটা হয়তো হতো না। আর গাড়ি প্রসঙ্গে কয়েকটা কথা বলে রাখি, আমরা এখানে আসার আগে কয়েকটা গাড়ির সাথে কথা বলেছিলাম। যেহেতু 9 জন ছিলাম, তাই 12 সিটের টেম্পো ট্রাভেলার সাথে কথা বলেছিলাম, কারণ 9 থেকে 10 জন আমাদের হতো। গাড়িটা একটু কমফোর্ট বসার জন্য আমরা 12 সিটের টেম্পো ট্রাভেলারটা করার চেষ্টা করেছিলাম, এবং পার ডে অনেকেই 7 থেকে 8,500 টাকা ভাড়া চাইছিল। কিন্তু আমরা কয়েকটা কারণে আগে থেকে বুক করিনি, কিন্তু এখানে এসে যখন বুক করতে যাচ্ছি তখন দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 9,000 10,000 টাকা করে পার ডে ভাড়া চাইছে, এবং টেম্পো ট্রাভেলারটাও যে খুব অ্যাভেলেবেল এমনটা নয়। শেষ পর্যন্ত আমরা একটা ট্রাভেল এজেন্টের কাছে গিয়ে এই দুটো গাড়ি করলাম, এবং এই দুটো গাড়ি পার ডে 9,000 করে নেবে। অর্থাৎ আমরা 6 দিনের জন্য বুক করেছি, 54,000 টাকা দিতে হবে। গাড়ি এবং তার ট্রাভেল এজেন্টের ফোন নাম্বার আমি দিয়ে দেব, আপনারা বুক করতে পারেন। যে ট্রাভেল এজেন্টের সাথে বুক করেছি তাদের অনেকটা প্রফেশনাল মনে হলো, বা ট্রাস্ট করা যায় বলে আপাতত আমাদের তাই মনে হচ্ছে। দেখা যাক আমাদের এই কদিনে গাড়ির সার্ভিসটা কেমন তারা দেন। এখন বাজে দুপুর 2:30, আর ঋষিকেশ থেকে প্রায় 50-60 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। আর এখন আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার ফাঁকে কয়েকটা কথা বলে নিই। এই ট্যুরে আমরা এখন শুধুমাত্র গাড়িটাকে বুক করে নিয়েছি, আমাদের কোনো হোটেল বুক করা নেই, বা খাওয়া দাওয়ার নিয়েও আমরা আলাদা করে কিছু ভাবছি না। ড্রাইভারদের সাথে অলরেডি কথা বলে নিয়েছি, যেখানে যেমন সুবিধা হবে সেখানে হোটেল নেব, আর খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নেই, হোটেল যেখানে পাবো সেখানেই আমরা খেয়ে নিতে পারবো। আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, 2টো সবজি, চাটনি আর রুটি। আর এই খাবারটা আমাদের দাম নিচ্ছে 120 টাকা প্লেট।
খাবারের কোয়ালিটি খুব হাইফাই নয়, আবার খুব একটা খারাপও নয়, ঠিক আছে, চলে যাবে। আমরা এখন দাঁড়িয়ে উত্তরাখণ্ডের সেই পবিত্র ভূমিতে যেখানে রূপকথা আর বাস্তবতা এক হয়ে গেছে। এখানে দেখছেন দুটো নদীর মিলনস্থল, বাঁদিকে ভাগীরথী এবং ডান দিকে অলকানন্দা। এই দুটি নদীর মিলিত রূপ হচ্ছে গঙ্গা, যে গঙ্গা আমাদের সমস্ত ভারতবাসীর কাছে, বিশেষ করে উত্তর ভারত এবং মধ্য ভারতের সমস্ত মানুষের কাছে এক আলাদা আবেগ, আলাদা লাইফ লাইন। দেবপ্রয়াগের এখান থেকেই গঙ্গা উৎপত্তি হয়ে আমাদের রাজ্যের গঙ্গাসাগর পর্যন্ত সুবিস্তৃত এই গতিপথে অনেক পুণ্যভূমি গড়ে উঠেছে, আর কোটি কোটি মানুষের জীবন জীবিকার প্রধান সম্বল হয়ে সেই প্রাচীনকাল থেকে এখনও বয়ে চলেছে। তাই তো এই জায়গাটায় এসে এক বাড়তি অনুভূতি তৈরি হয়। আমরা এখন এগিয়ে চলেছি দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। দূরত্ব 65 কিলোমিটার। আর এই যে প্রয়াগ কথাটা শুনছেন, এর অর্থ হলো দুটো নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে মোট 5টি পবিত্র সঙ্গমস্থল আছে, যেগুলোকে একসাথে পঞ্চপ্রয়াগ বলা হয়, যেগুলো হলো বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হলো সবথেকে শেষ প্রয়াগ। আর আমরা যদি উল্টো দিক থেকে ধরি, তাহলে দেবপ্রয়াগ আমাদের যাওয়ার পথে প্রথম প্রয়াগ। আমরা এখন ধারীদেবী মন্দিরের একদম কাছে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন অলকানন্দা নদীর মাঝে এই মন্দিরটা অবস্থিত। উপরের রাস্তা থেকে মন্দির যেতে অনেকটা নিচে নামতে হয়। আমরা মন্দির দর্শনের জন্য নিচের দিকে চলেছি। এখানকার মানুষের বিশ্বাস, কেদার, বদ্রী সহ উত্তরাখণ্ডের অন্যান্য জায়গাগুলো যাওয়ার আগে ধারীদেবী মন্দির দর্শন করে যাওয়া উচিত, কারণ এই ধারীদেবী হচ্ছে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী। এই মন্দির বা এখানকার মানুষের বিশ্বাস সম্বন্ধে আপনাদের একটা বিশেষ ঘটনার কথা বলি। 2013 সালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 16 জুন সন্ধ্যা 8টা নাগাদ দেবীর প্রাচীন মূর্তিকে তার মূল স্থান থেকে সরানো হয়েছিল। আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ 17 জুন, উত্তরাখণ্ডের সেই ঐতিহাসিক ভয়াবহ কেদারনাথের বন্যা হয়েছিল, যাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি তো ঘটেইছিল, তার সাথে প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। ধারীদেবীর মন্দির দর্শন করে আমরা উখিমঠের উদ্দেশ্যে চলেছি। এখান থেকে উখিমঠের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সময় 2 ঘন্টা লাগতে পারে। আর এখন বাজছে 6টা। 8টা থেকে 8:30টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব। দেখুন, এখন বাজছে রাত 8:41। আমরা এখন একটা জ্যামে পড়ে গেছি। এখান থেকে উখিমঠের দূরত্ব 10 কিলোমিটার। আর এই জায়গাটা থেকে মাত্র 1-1.5 কিলোমিটার আগে মন্দাকিনীর ওপর কোন ব্রিজ আছে, যে ব্রিজটা পেরিয়ে কেদারনাথ যাওয়ার রাস্তা আছে, অর্থাৎ এই রাস্তাটা সোজা উখিমঠের দিকে চলে যাচ্ছে, আর বাঁদিকে মন্দাকিনী পেরিয়ে গুপ্তকাশীর হয়ে কেদারনাথ যাচ্ছে। তো কেদারনাথ যাওয়ার প্রচুর ভিড়, তাই ওই ব্রিজের সামনেটা প্রচুর জ্যাম হচ্ছে। দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। সকাল 9টায় আমরা গাড়ি স্টার্ট করেছিলাম, এখন তো আধ ঘন্টার বেশি হলে এখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 9টারও বেশি বেজে গেছে, 12 ঘন্টার বেশি হয়ে গেছে। যাই হোক, একটু বোরিং তো লাগছেই। এদিকে আবার হোটেলও ঠিক করা নেই, রাত হচ্ছে, প্রচণ্ড ভিড়ভাড়টা আছে, হোটেল কোথায় পাবো বুঝতে পারছি না। তো আমাদের বন্ধুরা কিন্তু এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে বোরিং ভাব কাটাতে। তো যাই হোক, হোটেল পাই না পাই, এনজয় তো এখন করে নিই, তারপর দেখা যাবে হোটেলে থাকা যাবে না এই গাড়ির মধ্যেই রাত কাটাতে হবে। এখন রাত 10টার বেশি হয়ে গেছে আর আমরা উখিমঠে চলে এসেছি। আর এখান থেকে উত্তরকাশীর পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ লাগছে। রাতের আলোর ঝলমলে এই পাহাড়ের দৃশ্যটা সত্যি ভীষণ দেখতে লাগে। আর ভালো করে খেয়াল করুন, কেদারনাথের রাস্তায় এখনো পর্যন্ত প্রচুর গাড়ি যাচ্ছে। কেদারনাথে এখন প্রচুর ভিড় হচ্ছে। এবার এখানে আমাদের হোটেল দেখতে হবে। বিভিন্ন জায়গায় আমরা হোটেল দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু সঠিকভাবে কোনো জায়গাতেই পাচ্ছি না, বেশিরভাগ হোটেলই বুকড। অবশেষে উখিমঠের অনেকটা বাজার পেরিয়ে এসে ভারত সেবাশ্রমের ঠিক অপোজিটে এই হোটেলটাতে কতগুলো রুম পেয়েছি, দেখি কী রকম লাগে।
দেখুন এটি একটি 3 বেডের রুম। রুমটা বেশ স্পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ডেকোরেটিংটাও বেশ সুন্দর। আমরা 9 জনের জন্য 3টে রুম নিলাম। প্রতিটা রুম একদম একই টাইপের। এটি হচ্ছে ওয়াশরুম, এটাও বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এক রাতের জন্য এই রুমগুলো আমাদের ভাড়া নিচ্ছে 2500 টাকা। এদের হোটেলের সাথে একটা রেস্টুরেন্টও আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে ভারত সেবাশ্রমেও চেষ্টা করেছিলাম রুমের জন্য, কিন্তু ওখানে আজকের রাতটা পুরোপুরি বুকড আছে, কোনো ফাঁকা বেড নেই। তাই এই হোটেলের রুমগুলোই বুক করলাম এবং খারাপ না, বেশ ভালো। গুড মর্নিং ফ্রম উখিমঠ। কাল রাত 11টার সময় আমরা হোটেলে চেক ইন করেছি, আর রাত্রের ভিউটা একটু অন্যরকম লাগছিল, আজ সকালে অনেকটা আলাদা লাগছে। সকালের ওয়েদারটা বেশ পরিষ্কার আছে, আর এই সোজা বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে। কেদারনাথটাও এই দিকেই, যদিও ক্যামেরায় সেটাকে আমি ধরতে পারছি না, কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকটা একটু দেখিয়ে দিই, এদিকে দেখুন এই ভারত সেবাশ্রমটা, আর এই পাশে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চোপতা ভ্যালির দিকে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই রাস্তা দিয়েই যাব চোপতা ভ্যালি এবং তুঙ্গানাথ। আমরা রেডি হয়ে গেছি, আমাদের লাগেজপত্র গাড়ির ওপরে তুলে নেওয়া হয়েছে। এখন আমাদের একটা গাড়ি অলরেডি ছেড়ে দিল, আর আমাদের গাড়িটাও রেডি হচ্ছে ছাড়বে বলে। আমাদের গাড়ি এখন পাহাড়ের গা বেয়ে সবুজ গাছপালার মধ্য দিয়ে চোপতা ভ্যালির দিকে এগিয়ে চলেছে। উখিমঠ থেকে চোপতা ভ্যালির দূরত্ব 23 কিলোমিটার। আর আপনাদের যদি আগে থেকে গাড়ি বুক করা না থাকে তাহলে আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন এই রাস্তাটা। আমাদের এই গাড়িটা চোপতা ভ্যালিতেই পার্কিং করতে হবে, আর চোপতা ভ্যালি থেকে তুঙ্গানাথ ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত আলাদা গাড়িতে যেতে হবে। এই গাড়িগুলো ওখান পর্যন্ত যাওয়ার পারমিশন দেয় না, ওখানে অন্য শেয়ার গাড়িও পাওয়া যায়, সেই গাড়িতেই যেতে হবে। দেখুন আমরা চোপতা ভ্যালির প্রায় কাছেই চলে এসেছি। এই জায়গাটি বেশ ভালো, বিশেষ করে শীতের সময়টা এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে, খুবই ভালো। আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে এই গাড়িটা পেয়ে গেলাম। এই বোলেরো গাড়িটা আমাদের তুঙ্গানাথ ট্রেকিং স্টার্টিং পয়েন্ট পর্যন্ত পৌঁছে দেবে, আর এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার, আর এর জন্য পার হেড 50 টাকা করে এরা ভাড়া নিচ্ছে। দেখুন আমরা তুঙ্গানাথ ট্রেকিংয়ের একদম এন্ট্রি পয়েন্টে চলে এসেছি, আর সামনেটা বেশ ভিড়ভাট্টা আছে, অনেক গাড়ি আছে। এখন মে মাসের লাস্ট উইক, এই সময়টা বেশ ভিড় হয়েছে, আর আজকে সোমবার, সেই জন্য ভিড়টা আরেকটু বেশি হয়েছে। এন্ট্রি পয়েন্টের কাছে যে সকল দোকানগুলো আছে সেখানে এই ধরনের কিছু লাঠি পাওয়া যায়, এগুলো একটা নিয়ে নেবেন, কারণ হাঁটতে সুবিধা হবে, অনেকটা সাপোর্ট পাবেন। আর এগুলো 100 টাকা এরা জমা করবে, আপনি যখন ফেরত দিয়ে দেবেন তখন 50 টাকা ফেরত দেবে এবং 50 টাকা ভাড়া হিসেবে রেখে দেবে। আমরা এখন ট্রেকিং শুরু করে দিয়েছি, আর এখন বাজে 8:30। যারা হাঁটতে পারবে না তাদের জন্য ঘোরার ব্যবস্থা আছে, আর সেটার জন্য এন্ট্রি পয়েন্টের কাছেই তাদের টিকিট কাউন্টার থেকে 900 টাকা পার হেড দিয়ে ঘোড়া বুক করতে হবে। আমরা খুব ধীর গতিতে এগিয়ে চলেছি। শুরুর অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 8.5 থেকে 9,000 ফুট হবে, আর মন্দিরটি 12,073 ফুট ওপরে আছে। আর এই টোটাল রাস্তাটা 3 কিলোমিটারের সামান্য একটু বেশি হবে। দেখুন কি অসাধারণ একটা ভিউ, উপরে নীল আকাশ, নিচে সবুজ গালিচা, আর মাঝে শ্বেতশুভ্র বরফের চূড়াগুলো। অসাধারণ লাগছে এই ভিউটা।
তুঙ্গানাথ ট্রেকে এই ধরনের কয়েকটা বুগিয়াল আছে যেগুলো সত্যি মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। মনটা চাইছিল ওই সবুজ গালিচার ওপর কিছুক্ষণ বসে সময় কাটাই, কিন্তু তার উপায় নেই। তার কারণ এটি হচ্ছে এই ট্রেকিংয়ের একদম শুরুর দিক, সামনে অনেকটা পথ, তাই বসে না থেকে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে দেখতে আমরা অনেকটা উপরে চলে এসেছি। ওই দূরে অনেকটা নিচে বুগিয়ালটা দেখা যাচ্ছে, আর এদিকে এখনো অনেকটাই পথ যেতে হবে। বেশ চড়াই রাস্তাটা, অনেকে শর্টকাট রাস্তা নিচ্ছে, তবে আমি বলবো ওঠার সময় শর্টকাট রাস্তা বেশি নেবে না। রাস্তাটা কমলেও পরিশ্রমটা অনেকটা বেশি হয়, তবে নামার সময় ঠিক আছে, শর্টকাট নিয়ে অনেকটা কম সময়ে নামা যায়। এখন 10টা বাজে, প্রায় 1.5 ঘন্টা হাঁটছি। তো এখন একটু মাঝে মাঝে ক্লান্তি লাগছে, মাঝে মাঝে বসতে হচ্ছে, একটানা বেশি হাঁটতে পারছি না। আর এটি আমার প্রথম ট্রেকিং, সেই কারণেই হয়তো একটু বেশি আমাকে বসতে হচ্ছে। তবে খুব তাড়াহুড়ো করারও কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে ধীরে সুস্থেই যাব, এটা আমি ঠিক করে নিয়েছি। দেখুন সামনের এই চড়াইটা বেশ খাড়াই, অনেকটা ওপরে উঠে গেছে। এই জায়গাটা খুব একটা তাড়াহুড়ো একদম করা চলবে না, আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে। প্রচন্ড হাঁপিয়ে গেছি। ওই কোনটা একটু আগে বসেছিলাম, উঠে এসছি। এরপর এইটা দিয়ে উঠতে হবে। এই যে এইটাই প্রায় শেষের দিক। এরপর চড়াইটা অনেকটা কমে যাবে। এখন পর্যন্ত 2 ঘন্টা হেঁটে এসছি। আমরা এখন অর্ধেকের প্রায় বেশি চলে এসেছি, আর খুব একটা পথ বাকি নেই, কিন্তু বেশ হাঁপিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গা বেশ চড়াই, কিন্তু প্রাকৃতিক এই দৃশ্যটা অসাধারণ লাগছে। ওপর থেকে ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন টাইপের মানুষ এখানে এসছেন, তো সকলের সাথে হেঁটে চলাটাও এক বাড়তি আনন্দ। এই জায়গাটা বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম। আর দেখুন এখানে শসা, ছোলা এবং এক বিশেষ ধরনের শরবত বিক্রি হচ্ছে, আর এই সমস্ত জিনিসেরই দাম 50 টাকা প্লেট। দেখুন এই বয়স্ক মানুষটা কেমন হেঁটে চলেছে, এনাদের দেখলে আমাদের ক্লান্তিটা এতটা বেশি আর লাগে না। বেলা বাড়ার সাথে সাথে মেঘের আনাগোনাটাও বেড়ে গেছে, আর বেশ কয়েক ঘন্টা আগে বরফের চূড়াগুলো যে দেখা যাচ্ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না, আর সেগুলো দেখা গেলে এই জায়গা থেকে ভিউটা আরও সুন্দর লাগতো। অবশেষে মন্দিরের একদম কাছে চলে এসেছি, আর এই দোকানগুলোর পাশ দিয়েই এখনও 50-60 ফুট ওপরে উঠলে মন্দিরটায় পৌঁছাবো। কিন্তু হঠাৎই এই জায়গাটা উঠতে গিয়ে আমার শরীরটা খুব খারাপ লাগে। একটা দোকানে বেশ কিছুক্ষণ বসে আছি, মনে হচ্ছে আর উঠতে পারবো না, মাথাটা কেমন ঘুরছে, শরীরটা ভালো লাগছে না। দোকানটায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি।
হ্যাঁ, আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় এখন পৌঁছে গেছি। অনেক দিনের স্বপ্ন ছিল বিশ্বের সব থেকে উচ্চতম শিব মন্দির তুঙ্গানাথের কাছে আমি যাব। হ্যাঁ, আজ সেই স্বপ্নটা পূরণ হলো। আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এতক্ষণ যে ক্লান্তিটা লাগছিল, যে মাথা ধরা ভাবটা ছিল না, সেটা আর নেই। এখন অনেক ফ্রেশ লাগছে। মানে এটা যে কেন হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু সত্যি করেই এখন শরীরটা অনেক হালকা এবং অনেক ভালো লাগছে। এরপর ফেরার পালা। ফেরার সময় যদি ঘোড়া করে ফিরতে চান তাহলে মন্দির থেকে একটু নিচে নেমে এই জায়গাটায় ঘোড়াটা পেয়ে যাবেন। আর ওঠার সময় ঘোড়া ফিক্স রেট 900 টাকা, কিন্তু ফেরার সময় একটু বার্গেনিং করলে 400-500 টাকাতে ঘোড়া পেয়ে যাবেন। এখানে এসে কেউ যদি নাইট স্টে করতে চান তাহলে এই হোটেলটাতে থাকতে পারেন। এর ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এটা আমার ফার্স্ট ট্রেকিং। যারা এখনও তোমরা ট্রেকিং করোনি, আমার কিছু এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর প্রথমেই বলি যে 8:30টার সময় ট্রেকিং আমরা শুরু করি, আর আমি এখানে পৌঁছেছিলাম 12:10 অর্থাৎ 3 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল। তবে আমি এই টাইমে এসে কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট বসেছিলাম, তারপর মন্দিরে যাই। তবে আমাদের টিমের অন্যান্য বন্ধুরা বিভিন্ন জনের টাইম বিভিন্ন রকম লেগেছিল, বেশিরভাগই আরও কম টাইমে এখানে পৌঁছে গিয়েছিল, আরও 2 জন আমার থেকে পরে এখানে পৌঁছেছে। ট্রেকিংটা সবসময় নিজের বসে করাটাই ভালো, কারোর জন্য তাড়াহুড়ো করার দরকার নেই বা কারোর জন্য অনেকক্ষণ বসে থাকার দরকার নেই। আস্তে আস্তে নিজের মতো করে নিজের বসে হাঁটতে থাকবে। এই ট্রেকিংয়ে আমি একটা বড় ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমার পিঠে যে ব্যাগটা ছিল তাতে একটু বেশি ওয়েট হয়ে গিয়েছিল। ক্যামেরা, রেইনকোট, কিছু খাবার, 1 লিটার জলের বোতল, এই ইত্যাদি জিনিসগুলো নিয়ে বড্ড বেশি ভারী হয়ে গিয়েছিল। চেষ্টা করবে খুব ছোট্ট ব্যাগ নিতে, যেটি কোনো রকম বেশি ভারী না হয়। 1 লিটার পুরো জল নেওয়ার দরকার নেই, 1/2 লিটার জল নিলেই হবে। কোনো খাবার ক্যারি করার দরকার নেই, এখানে প্রয়োজনে অনেক খাবার পেয়ে যাবে। শ্বাসকষ্ট বিশেষ হয়নি, তবে মাথাটা একটু ভারী লাগছিল। আর সেক্ষেত্রে বলবো কোকাস্টিক্সটা আগের 2 দিন সকালে একটু খেয়ে নিতে। অবশ্যই কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আমরা চন্দ্রশিলা পর্যন্ত যাইনি। তোমরা যদি এই চন্দ্রশিলার ট্রেকিংটা করতে চাও তাহলে তুঙ্গনাথ ট্রেকিংটা খুব ভোর থেকে শুরু করে দাও। তার কারণ একটু বেলার দিকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে খুব ভালো ভিউ পাবে না বেলা হয়ে গেলে। চন্দ্রশিলা ট্রেক করার ক্ষেত্রে বেস্ট অপশন তুঙ্গনাথে নাইট স্টে করে তার পরের দিন খুব সকালবেলা ঘুরে আসা। এখন বাজে 3:10, আমাদের ট্রেকিং শেষ হয়ে গেছে, একদম নিচে চলে এসেছি। ওপর থেকে 1:15-তে নামা শুরু করি, তবে মাঝে একটা জায়গায় বসে ম্যাগি খেয়েছিলাম, সেখানেও 10 থেকে 20 মিনিট সময় লেগেছিল। অর্থাৎ ঠিকঠাক নামলে 2 ঘন্টার কম সময় নেমে আসা যাবে। আমরা ট্রেকিং শেষ করে চোপতা ভ্যালিতে চলে এসেছি, আর দেখছেন আকাশ মেঘে ছেয়ে গেছে, বেশ বৃষ্টিও নেমেছে। তবে আমরা যখন ট্রেকিং করছিলাম তখন বৃষ্টিটা হয়নি, ট্রেকিং করে নামার কিছুক্ষণ পরেই বৃষ্টিটা শুরু হয়। আর ট্রেকিংয়ের সময় বৃষ্টিটা হলে বেশ কিছুটা সমস্যা হতো। চোপতা থেকে আমরা উখিমঠে চলে এসেছি, আর একটা হোটেলও নিয়ে নিয়েছি। উখিমঠের রাস্তার ধারেই হোটেলটি বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদেরও হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে হোটেলের বারান্দা, আর এই দিকের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন বেশ সুন্দর লাগছে। আর ওই যে দূরে যে শহরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গুপ্তকাশী। খুবই সুন্দর জায়গাটা।
আর এটি হচ্ছে একটা রুম, 3 বেডের 3টে রুম আমরা নিয়েছি। আর রুমগুলো যথেষ্ট সুন্দর, বেশ ওয়েল ডেকোরেটেড, দেখুন খুবই ভালো লাগবে। এটি আর একটা রুম, আর এই রুমটাও বেশ সুন্দর, ডেকোরেটিংটা সামান্য আলাদা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এটার ওয়াশরুমটাও দেখুন একই টাইপের, আগেরটার মতনই, বেশ সুন্দর ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হোটেলের বারান্দা থেকে ওই দূরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। সন্ধ্যার পর আরতি হবে, সেই সময় আমরা যাব ওখানে। আমরা এখন চলেছি ওমকারেশ্বর মন্দির দর্শন করতে। আমাদের হোটেল থেকে হেঁটে 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। আমরা এখন ওঙ্কারেশ্বর মন্দিরের গেটের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখুন গেটটা ভারী সুন্দর লাগছে, যেমন কারুকার্য তেমন কালার কম্বিনেশন, আর তার সাথে লাইটিংটাও করেছে খুবই সুন্দর, ভারী ভালো লাগছে এই গেটটা। এবার আমরা মন্দির চত্বরের ভিতরে চলে এসেছি। চারদিকে ঘেরা জায়গার মাঝে এই মন্দিরটা অবস্থিত। উখিমঠের ওঙ্কারেশ্বরের এই মন্দিরটি হলো কেদারনাথ এবং মঠমহেশ্বরের শীতকালীন আবাস। শীতের সময় 6 মাস যখন কেদারনাথের মন্দির বন্ধ থাকে, তখন এই জায়গাতেই কেদারনাথ এবং মঠমহেশ্বরের মূর্তি পূজিত হয়। কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিতদের বলা হয় রাওয়াল। শীতকালে রাওয়ালগণ এখানেই থাকেন এবং এই মন্দিরেই সমস্ত কাজকর্ম পরিচালনা করেন। পৌরাণিক দিক দিয়েও এই মন্দিরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হিন্দু পুরাণ অনুযায়ী বানাসুরের কন্যা উষা এবং ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের বিবাহ এই মন্দিরেই সম্পন্ন হয়েছিল। উষার নাম থেকেই প্রথমে এই জায়গাটির নাম হয়েছিল উষা মঠ, যা কালক্রমে পরিবর্তিত হয়ে উখিমঠ নামে এখন পরিচিত হয়ে আছে। সন্ধ্যা আরতি দেখার পর আমরা হোটেলে চলে এসেছি, আর এই যে হোটেলের বারান্দায় আছি, আর এই বারান্দা থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। দেখুন ভিউটা খুব সুন্দর লাগছে, তাই না? দিনের বেলা ভিউটা দেখিয়েছি, আবার রাত্রের ভিউটাও দেখিয়ে দিলাম। খুবই ভালো লাগছে জায়গাটা, দেখুন। আমরা যে হোটেলে আছি সেখানে খাবার ব্যবস্থা নেই, তাই আমাদের হোটেল থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা রাত্রের খাবার খাচ্ছি, রুটি, সবজি আর আলু ভাজা এবং এক ডাল। তো এদের খাবার কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এখানে একটা ঘরোয়া পরিবেশে আমরা এখানে খেলাম। আর এই রেস্টুরেন্টটা মানে হোমস্টে প্লাস রেস্টুরেন্ট একসাথে আছে, আর একজন এক্স আর্মি তার ফ্যামিলি নিয়ে এটা পরিচালনা করেন। ব্যবস্থাপনা বেশ ভালো, খাবারটা একদম ঘরোয়া টাইপের। ভিডিও শুরুতেই বলেছিলাম কত খরচ হচ্ছে সেটা বলবো, কিন্তু আমাদের টোটাল ট্যুরটা ছিল 9 দিনের, আর এই ভিডিওতে মাত্র 2 দিন দেখিয়েছি। তবে 2 দিনে কত খরচ সেটা আমি বলে দিচ্ছি। প্রথমেই আসছি কার কস্ট। আমরা যে কার ভাড়া করেছি সেখানে পার ডে 9,000 টাকা করে নিচ্ছে, 9 জন আছি, পার ডে 1,000 টাকা করে পড়ছে। এছাড়া হোটেল এখানে উখিমঠে 2 রাত ছিলাম। 3 জনের জন্য যে রুমটা ছিল, একটা প্রথমের রাত্রে 2,500 আর দ্বিতীয় রাত্রে 1,800 টাকা, মোট 4,300 টাকা খরচ হয়েছিল 3 জনের জন্য। আর 2 রাত যেহেতু ছিলাম, পার ডে বা পার নাইট 716 টাকা করে খরচ পড়েছিল। অর্থাৎ পার ডে গাড়ি এবং হোটেল নিয়ে 1,716 টাকা খরচ পড়েছিল। আর খাওয়া দাওয়া খরচটা এখানে ধরা নেই, নিজেদের উপর ডিপেন্ড করছে। ধরে নিন 300 থেকে 400 টাকা পার ডে খাওয়া খরচ আছে।
ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি তার আনসার দেব। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে অনুরোধ করছি।